আজ আমি আপনাদের নিয়ে যাব এক অজানা নতুন একটি গ্রামে। সেই গ্রামেরই গল্প বলবো আজকে আপনাদের। আমরা বেরিয়ে পড়েছি শীতের রোদ মেখে গায়ে, যাচ্ছি আমরা একটি নতুন গ্রামে। সেই গ্রামের নাম হলো কুমড়ি গ্রাম। এটা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আমরা মেঠো পথ ধরে হেঁটে হেঁটে সেই গ্রামের একটি মন্দির আছে, ইতিহাস প্রসিদ্ধ মন্দিরটি আমরা জানবো, তারই কিছু অজানা গল্প। এই মন্দিরটি কুমড়ি গ্রামেরই মাঠকালী বলে এটি পরিচিত। এটি সরস্বতী পুজোর যে পরে মকর সংক্রান্তি হয়, সেই সপ্তমীর দিন পুজো হয় এই মায়ের। এই মাকে এই মাঠের মধ্যে পেয়েছিল বলে একে মাঠকালী বলে। এর অনেক গল্প আছে, আপনাদের সেই গল্প শোনাবো। বলছি, এই যে কুমড়ি গ্রামে যে মাঠের মধ্যে যে মানে কালীটা পুজো হয়, এর ইতিহাস সম্পর্কে আপনি একটু বলুন। তার আগে আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অবনীন্দ্রনাথ ভট্টাচার্য। হ্যাঁ, বলুন এবার। পরশুরামপুর বাড়ি। হ্যাঁ। এই আমাদেরকে নিয়ে পুরুষে পড়েছে। যিনি প্রথম পুরুষে ছিলেন তিনি ছিলেন কালী সাধক। একদিন রাত্রিতে ওনার কি নাম? বিষ্ণুরাম সার্বভৌম ওনার নাম। সার্বভৌম টাইটেল, আর বিষ্ণুরাম হচ্ছে নাম। তাহলে আপনাদের আগে টাইটেল ছিল সার্বভৌম? ওটা উপাধি, ওটা ডিগ্রি। ডিগ্রি। সার্বভৌম ডিগ্রি। আর নাম ছিল বিষ্ণুরাম ভট্টাচার্য। হ্যালো। একদিন রাত্রিতে স্বপ্ন দেয়, আমি এখানে উঠেছি, তোরা এখানে নিয়ে যা। ওখানে কালিকাপুরে একজন কালী সাধক ছিল। ও, কালিকাপুরে একজন ছিল। দুজন কি স্বপ্ন দেয় একসঙ্গে দিয়ে কালকিপুরে ওরা আগে এসে ঠাকুর নিয়ে চলে যায়। দিয়ে ওইখানে ঠাকুরটা কি ওই মানে বট গাছের গোড়া দিয়ে পেয়েছিল? ওই যেখানে বাঁধানো আছে না, হ্যাঁ, ওইখানটাতে উঠছিল। ওইখানটা করে পেয়েছিল। আর ওই জায়গাতেই যে গাছটা আছে, ওই গাছটাতেই আমার জীবন ভর তো দেখছি। তাহলে ওই গাছটাকে আরো আগে আরো বড় ছিল, খুব বড় তো নিশ্চয়ই ছিল, যেমন নিম গাছের মতো দেখতে। আস্তে আস্তে মারা গিয়েছে। এইবার ওইখানে এখন তো আবার দেখছি পাতা মাথা সব উঠেছে। ওই বট গাছ উঠেছে একটা। বট গাছ। তাহলে আগে কি গাছ ছিল? আগে ওই যেটা মরা গাছ আছে না, ওইটা ছিল। ওটা কি গাছ ছিল? নিম গাছ। নিম গাছ ছিল আগে। হ্যাঁ। তা ওইখান থেকে আস্তে 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 ওরা নিয়ে চলে গেল কালকিপুরের লোকে। তারপর আমাদের এরা গেল, দেখে ঠাকুর নাই। যাই হোক, ওনার তো সেই ভর কি হতো ঠিক মতো আমার জানা নেই। তো বলেছে যে আমি এইখানেই থাকি, ওরা মূর্তিটা নিয়ে গিয়েছে, যাক তোমরা এখানে মাকড় সপ্তমীতে আমি উঠলাম। এই মাকড় সপ্তমীতে আমাদের সরস্বতী পুজো তো পঞ্চমীতে হচ্ছে। পঞ্চমী, তারপর দিন ষষ্ঠী, তারপর দিন সপ্তমী। ওই দিন কি ঠাকুরটা উঠেছিল? ওই দিন কি ওই দিন থেকেই পুজোর সৃষ্টি। এটা কি দুর্গা না কালী? এটা অষ্টভুজা দুর্গা। অষ্টভুজা মানে আটখানা হাত আছে। আটখানা হাত আছে। আর মূর্তিটা পেয়েছিল কি মানে অষ্ট ধাতুর না কোষ্ঠী পাথর? আমার মনে হচ্ছে কোষ্ঠী পাথরের। আমি দেখেছি কয়েকবার। ওটা কালকিপুরে আছে। আচ্ছা, গেলে দেখতে পাবেন, অসুবিধা নেই। তা ওইটা দুর্গার মূর্তি, অসুর আছে, কার্তিক গণেশ আছে। তারপরে এখানে বাচ্চা ফুরিয়ে ফুরিয়ে বাচ্চা উঠেছে। অষ্টভুজা দুর্গা। তাহলে এটা কি সপ্তমী, অষ্টমী, নবমী পুরো হয়? শুধু ওই সপ্তমীতে তন্ত্র মতে এখানে পূজা হয়। হ্যাঁ, না বুঝি ওই চারটি পুজোই কি একই দিনই হয়? না, একটাই পুজো হয় সপ্তমী দিন। সপ্তমী দিন পুজো হচ্ছে। শুক্ল সপ্তমীতে হবে। কোনো মাঘ মাসেও পরে, কোনো ফাল্গুন মাসেও পরে, ঠিক নেই। তা ওখানে তাহলে অনেক তসলা করা আছে, বলি হয়তো। বলি প্রথমে যে বিষ্ণু নাম যে ঠাকুর পেয়েছিলেন, উনি প্রথম পুজো দেন। তারপর এবার অন্যান্য বর্ণের মানুষ, গ্রামেরই আস্তে আস্তে দীর্ঘদিন ধরে আমাদের পুজো হতে হতে, পাঁটা বলি হতে হতে আসতো। এরা বলে, তাহলে আমরা কি একটু দিতে পারবো না? বলে, আমি তো ঠাকুরের কাছে পুজো দেওয়া আমি বারণ করতে পারি না। দেবতাদের সেবা করা সকল বর্ণের মানুষেরই আছে।
এবার হয়তো বিশেষ বিশেষ দিনগুলো সেগুলো ব্রাহ্মণ দিয়ে বেদ মন্ত্র পাঠ করে করে নেয়। ও দিয়ে এই দীর্ঘদিন চলতে চলতে একটি দুটি পাঁটা পড়তো। এখন এখন মানে হাজারে আশেপাশে গ্রাম এখন 500-700 এতদিন পরে হাজারে ঠেকবে কিনা সন্দেহ। মানুষের আবেগ হেভি এখন। আবেগ হবে মানে হুম ওখানে গিয়ে আপনি যদি মনে করেন যে কোনো একটা কিছু দেশের কাজ বাজ করবো না, আপনার পিঠের চামড়া থাকবে না। ভালোভাবে যান, দিবারাত্রি পুজো করুন, মৎস্য করুন, খাওয়ান দাওয়ান খান, বসুন, মানুষ ভর্তি করুন, ঢাক ঢোল বাজান, কিচ্ছু সারবে না। দোষের কাজ করলি না তারা রেহাই নেই। এখন কিন্তু ফিরে বাড়ি যেতে দেবে না, কারণ দোষী জায়গা নয় তো, পবিত্র জায়গা। তাহলে তাহলে ওইখানে কি আগে আমি গ্রামে নাকি শুনছিলাম যে অনেক আগে যারা মাঠে কাজ করতো রাত্রেবেলায় জল ধরাতে গিয়ে যে জমিতে আওয়াজ পেত, এই ঝুমুরের শব্দ হচ্ছে, হ্যাঁ, তাহলে ওটা সেই বৃন্দাবনের এই নিধুবনের মতনই ঘটনা তো এটা, হতে পারে। যে মা ওখানে বলি এই বারান্দাটা শুয়ে থাকতাম গ্রীষ্মকালে, অনেকদিন আগে, রাত্রিবেলায় যখন ঘুম ভেঙে যেত তখন এই ঠিক ঝুম 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 ঝুমঝুম করে শব্দ। পেয়েছি কতদিন পেয়েছি। তা মন্দিরটা সংস্কার মানে হচ্ছে না কেন? মাঝ মাঠে যে ওই গ্রামে থাকতে রাস্তা নেই, রাস্তাটা খুব বেহাল। রাস্তাটাই করেছে, রাস্তাটা সংস্কার করেছে, একটু মোরাম দিয়ে করেছিল বলে এখানে মাঠ চাষি এলাকা না, ট্রাক্টর গিয়ে গিয়ে রাস্তাটাকে শেষ করে দিয়েছে। সেই দেখলাম আমরা। আর পঞ্চায়েত থেকে ওটা ঢালাই ব্যবস্থা করেছে, এবার যদি করবে। আর এই বাউন্ডারিতে ঘেরার ব্যবস্থা, হ্যাঁ বাউন্ডারি দেওয়া উচিত। আর একটা জলের ব্যবস্থা, জলের একটা টিউবওয়েল পুজো হচ্ছে ধরুন ওখানে টিউবওয়েল, হ্যাঁ টিউবওয়েল আছে, আমি বলছি এমনি কল মানে ট্যাঙ্কি দিয়ে এই করা, আস্তে আস্তে হবে। আস্তে আস্তে আগে তখন কিছু ছিল না, ওটা গ্রামের মানুষকে উদ্যোগ করতে হবে। গ্রামের মানুষই করে। ওই বেদিটা ছিল না, চালটা ছিল না, এটা চাল হয়েছে, 8 চালা হয়েছে। আমার পাশে একটা ছোট পাড়া চাল নামিয়েছে, ওটা বৈশাখ মাসে যে পুজোটা হয় না, ওই পুজোতে ওখানে ভোগ টোগ রান্না হয়। তাহলে মোটামুটি পুজোটাই দিনের বেলাতেই হয়, পুজোটা দিনের বেলা। সপ্তমী তিথি থেকে সময়ের একটু হেরফের হয়, তিথিটা রাত হয়ে গেলে আর কোনো হয় না মনে হয় না। আবার যদি দেখা যায় যে সপ্তমীটা বেলা 10টার সময় কি 11টার সময় লাগছে আজকে, তাহলে আজকে কিন্তু পুজোটা হবে না, কালকে হবে, ছাড়ার মুখে হবে তখন। আবার এইবারের ক্ষেত্রে দীর্ঘক্ষণ পাচ্ছে বলে নেওয়া হচ্ছে সকালের দিকটা, নইলে শেষের দিকটায় নেওয়াটা উচিত। এই সমস্ত ঘটনা আর কি। তাহলে অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে। এই ঠাকুরের মাহাত্ম্যটা। গ্রামটা হচ্ছে নাম হচ্ছে কুমড়ি, পূর্ব বর্ধমান জেলায়। সাইডস্টলা স্টেশন থেকে নেমে টোটো করে আসলে বাড়ি কুমড়ি গ্রামে আসা যাবে। যারা যারা এই ঠাকুর দেখতে চান আগামী মকর সপ্তমীর দিন চলে আসবেন, ডান হাত থেকে আসবেন সাইডতলা স্টেশন, অগদির থেকে এলো সাইডতলা স্টেশন, আপনি টোটো করে চলে আসবেন কুমড়ি গ্রামে। আশেপাশে গ্রামের যে মানুষের ঢল কি পরিমাণে, সেটা মানে পুজোর দিনই পাওয়া যায় আর কি। আর এখানে পুজো দিয়ে মানসিক করে অনেক লোক অনেক উপকার পেয়েছে। অনেক আমার দেখা চানগুলি গ্রামে একটা ছেলে ছিল, 26-27 বছর বয়স হবে, হাঁটতে পারছে না, এই হাত দুটোকে দিয়ে পা দুটোকে দিয়ে কোনো ভাবে চলছে হয়, তাহলে আমার জীবটাও বেঁচে থাকবে, আমি একটা জীব এখানে দিয়ে যাবো, সেও বেঁচে থাকবে। দিয়ে ভাই আপনার মতোই হঠাৎ খবর চলে এলো দেশে। আমি তখন আমরা চাষিবাসী মানুষ, আগে জমি জায়গায় ছিল, এখন বিক্রি করে দিয়েছি। এই মাঠে পাটের জমি তখন ছিলাম, চলে গিয়েছে। তুই বলে যে আপনার এই নামে কেউ আছে? আমরা হ্যাঁ আমি। এলো, যেমন কি ব্যাপার বলো, বলে আমরা একটা ছেলের মানসিক করেছিলাম মাকাল তলায়, যে আমার জীব হেঁটে চলে বেড়াবে, আর আমিও মাকাল তলায় একটা জীব দিয়ে যাবো। কি এনেছো? বলে আমি একটা পাঁটা এনেছি। আর কিনেছে বলে 10 টাকা রসগোল্লা এনেছে, অনেকদিন হয়ে গেল ঘটনাটা। দিয়ে ওই বিয়ে মাসে মাঘ মাসে মানসিক করে গিয়েছে, বৈশাখ মাসে ছেলেটি মোটামুটি সুস্থ, মানে এমনিতেই সুস্থ ছিল, রোগ ছিল না, কিন্তু বিকলাঙ্গ পাড়া ছিল। দিয়ে সে হেঁটে চলে বেড়াচ্ছে, একটু চলছে, একটু টুলে যাচ্ছে, সে যাই হোক, কিন্তু ওদের যেমন কমে যখন গিয়েছে তখন আমাকে দিতে হবে। ও দিয়ে গেল, আমি পুজো টুজো করে দিলাম, করে দিয়ে পাঁটাটাকে উৎসর্গ করে বাড়ি নিয়ে চললাম। বাড়িতে রেখে দিলাম, আমাদের পাড়ায় এখানে বাকি পাড়ায় ছাগল ফল আছে, বলা এই পাঁটাটা রেখে দিতে হবে। তা তুমি পাঁটা কিন্তু বেচতে পারবা না, খেতেও পারবো, পুজো দিতে পারবা না, কাগজ দিতে পারবা না, খেতেও পারবো না।
তুমি বেশ থাক, আমি অসুখ করলে তুমি আমার খবর দিও, আমি তো 10 টাকার ওষুধ কিনে নিয়ে গিয়ে খাইয়ে বাঁচিয়ে রাখবো। দিয়ে 2 বছর হয়ে গেল, হয়ে যাওয়ার পর একদিন মাঠে রেখে দিয়েছে রোদে, স্ট্রোক হয়ে মারা গিয়ে সে চলে গেছে। আর কিছু কথা তোমাদের ভ্যান আছে, চাপিয়ে দাও, মা গঙ্গা কোলে গিয়ে শুয়ে দিয়ে প্রণাম করে চলে এসে যেহেতু ঠাকুরের জিনিস ওটা। এর ফাঁকে তার সাথে একজন কজন ছিল, ও বলছে না আমাদেরও ভাগ আছে। আমি বলছি হাসতে হাসতে বলছি, ও বলছে জোর করছে। আমি কি বলিস কি রে, তো ভারী সাহস বাড়তো তোর, নিয়েই যে আমি বলছি না ছাড়া পাটা আমরা মালিক, আমি তো মালিক কাগজ কলম দেখা, জোর ধরেছে তো কাগজ কলম কই, তখন তো ঘুরিতে আমাকে প্রশ্ন করবে যে তোমার কই, আমি তোমাদের চ্যানেলের ওইটাই তোমার রেকর্ড, তাকে খবর দিতে চলে আসবে, বলতে পারবে যে ফোনটা আমার, আমি মানুষ করে গিয়েছি, আমার ছেলেও বেঁচে থাকবে, জীবও বেঁচে থাকবে। কত লোক কেন তোদের, বাবার কাল খাই নাই নাকি, মাংস খাই নাই, কোনো কালে কিনে খাগা, এই নিয়ে যাচ্ছে মাটা মারা গেল। ওইখান থেকে একটা গঙ্গা থেকে দাগিয়ে থেকে ভেঙে ওই যে রেলের ব্রিজ আছে না, ব্রিজের তলা দিয়ে এদিক দিয়ে গিয়ে সোজা গিয়ে বোমানিতে পড়েছিল, একটা ছোট শাখা নদী ছিল, এটা কুমারী নদী নাম ছিল। ওটা কোথায়, ওটা অগ্রদী ওটা না, ওটা কোনখানে বলা হচ্ছে না। 2000 বন্যায় যেখানে সাহেবতলা হল যেখানে পেরিয়ে গিয়ে ভেঙেছিল, সাহেবতলা রেল লাইনটা অগ্রদী বা সায়াতলা মাঝে ভেঙেছিল। ভেঙেছিল ওইখান থেকে উত্তরে গঙ্গা ভাগীরথী, ওই কালকিপুর পলাশের ভেতর দিয়ে আসতো, ওই সোজা গিয়ে আমাদের কালীতলা কাজ দিয়ে গিয়ে সামনে বোমানি নদী আছে, ওইখানে গিয়ে এই শাখা নদীটা ওইখানে গিয়ে মিলিত হতো। তাহলে আপনাদের এই যে কালী মন্দিরের পেছনে একটা বিলের মতো আছে, ওইটাই হ্যাঁ, ওইটাই আগে নদী ছিল, নদী ছিল, আস্তে 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 এখন পলি পড়ে 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 এখন মানে চাষাবাদের জমি হয়ে গেছে। কিন্তু যেটা আসল নদী ছিল সেটা কিন্তু চাষাবাদ করতে পারে না, হয় না, কি করে হবে, কে কি রেকর্ড নাই তো, পশ্চিমবঙ্গ সরকারের বর্তিত, ওখানে কেউ বিক্রি করতে পারে না, ওখানে পড়েই আছে, বলে পরে মুঞ্জিকে যখন জোর করে আমি হচ্ছে দুটো এটা ওটা সেটা লাগায় খায়। এইবার আপনাদের শোনাবো কালিকাপুর গ্রামের কথা। এই মা কালী গ্রামের অধিষ্ঠাত্রী দেবী, এনার নাম অনুসারেই গ্রামের নাম হয় কালিকাপুর। এই দেবীকে বিধিবদ্ধভাবে কেউই প্রতিষ্ঠা করেননি। বর্তমানে দেবী এখানে পূজিত হলেও দেবী মূর্তিটি পাওয়া যায় কালিকাপুর গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে কুমরি গ্রামের গাংরা নামক বিল থেকে। শোনা যায় ওই বিল কয়েক হাজার বছর আগে নদী ছিল, যা গঙ্গা নদীর সাথে ও ব্রহ্মণী নদীর সাথে মিলিত ছিল। প্রতিষ্ঠার পূর্বে কুমরি গ্রামের একজন ব্রাহ্মণকে সোমনাদেশ দেন মা, কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত মনের ভ্রম মনে করে তা গুরুত্ব দেননি। কিছুদিন পর কালিকাপুরের এক ব্রাহ্মণ সোমনাদেশ পেয়ে গাংরা বিলে মূর্তির খোঁজ করতে এলে কুমরি গ্রামের ব্রাহ্মণের সাথে তার সাক্ষাৎ হয় ও তিনি তার সোমনাদেশের কথা তাকে জানান। সোমনাদেশ ছিল যে গ্রামবাসী মূর্তিটি প্রথম খুঁজে পাবেন, তিনি তার গ্রামে মাকে প্রতিষ্ঠা করবেন। দেবীর আদেশে কালিকাপুর নিবাসী ব্রাহ্মণ মূর্তিটি প্রথম দর্শন পাওয়ার মূর্তিটিকে মাথায় করে নিয়ে এসে কালিকাপুরে প্রতিষ্ঠা করেন। দেবী এখানে অষ্টভুজা মহিষাসুর মর্দিনী রূপের। এই পশ্চিমবঙ্গের একমাত্র তথা ভারতবর্ষের অন্যতম কালী মন্দির বা কালী মূর্তি এটি। ভিডিওটি ভালো লাগলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের আপনারা শেয়ার করতে পারেন, এবং যারা প্রথম দেখছেন আমার এই পেজ বা ইউটিউবের চ্যানেল, একটু ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ আপনাদের সম্পূর্ণটি ভিডিও দেখার জন্যে। অনেক নমস্কার জানাই আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন।